আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। এই যখন অবস্থা, এনসিপির বাকি যেসব সান্ডা পান্ডাগুলো আছে, এনসিপি তো না, এটা আসলে জামাতের বি টিম, এদের সান্ডা পান্ডাগুলো সব ঘর বাড়ি ছাড়ছে। খান তালাত রাফি আমার চিটং শহরে তাণ্ডব মাতাইছিল গত 18 মাস। তারে গতকাল রাতের থেকে তাকে আর তার বউকে কাউকেই পাওয়া যাচ্ছে না, পালিয়েছেন। মাসুদ ভাই, আপনিও বলতেছেন যে মাইকে ঘোষণা দিয়ে আমরা দেখছি আওয়ামী লীগ নেতাকর্মীদের মারতেছিল, তখন মাইকে ঘোষণা দিতেছে, সেটার কিন্তু ভিডিও ফুটেজ আছে আমার কাছে। এইখানে কালবেলা এই যে দালাল পত্রিকাগুলা কালবেলা এগুলো দালালি শুরু করছে, জামাতের প্রি প্রোডাক্ট। এদেরে বলেন বলে ইয়ে দিতে, নির্বাচন পরবর্তী যেই সহিংসতাগুলো হচ্ছে এটা আপনারা বারবার বুঝাইছি। এটা যেগুলা এই কয়দিন নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা মাস্তানি দেখাইছে, জামাতের এমন অনেক আছে, আমি অনেক ভিডিও আপনাকে দিতে পারবো, যেন পিস্তল বন্দুক উঁচাই কইতেছে ভোট জামাতরে দিবি না হলে গুলি করে ফালাই দিব। তাদেরই এখন পাবলিক পিটাইতেছে, পাবলিক নর্মাল জনসাধারণ পিটাচ্ছে। আপনি বিএনপির নামটা কেন উচ্চারণ করছেন ভাই বারবার? 5ই আগস্টের পরে যদি সব ছাত্র জনতার প্রেসার গ্রুপ হইতে পারে, এখন কেন ছাত্র জনতার প্রেসার গ্রুপ হবে না? ছাত্র জনতা এবং প্রেসার গ্রুপ আমার দায়িত্ব তো প্রথমে আপনারা নিতে হবে ইন্টিমের। এবং আমি তো আশা করব যে এখন থেকে তারেক জিয়া যেই মুহূর্তে ক্ষমতা নিবেন তার আগ পর্যন্ত যত ঘটনা ঘটবে ইন্ডিমিনিটি দিতে হবে। এগুলার জন্য যারা করছে তাদের ব্যাপারে ইন্ডিমিনিটি দিতে হবে, তাদের কোনো বিচার হবে না। এটা একদম প্রতিষ্ঠিত হইতে হবে, দরকার সংবিধানে লেখা থাকতে হবে 5ই আগস্টের পরের যত ঘটনা সবগুলো যদি ইন্ডিমিনিটি পায়, তাহলে 12ই ফেব্রুয়ারির পরের থেকে তারেক জিয়া ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত সব ইন্ডিমিনিটি হইতে হবে, সব ইন্ডিমিনিটি পাইতে হবে। এটা আমি তো দ্ব্যর্থহীন ভাষায় বলবো যে ইন্ডিমিনিটি দাও, দিতে হবে। কারণ এরা কারা? এরাই হচ্ছে অরিজিন মুক্তিযোদ্ধা, যারা রাজাকারদের মারতেছে, যারা এই দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছিল তাদেরকে পিড়াইতেছে। 71-এ এরা যা করতে পারে নাই, গত 18 মাসে জামাত এনসিপি তাই করছে। শুধু তাদেরকে এখন যখন এই মুক্তিকামী মানুষ পিটাবে, এইটাকে আপনি কোনো সহিংসতা বলতে পারেন না। এইটা ছাত্র জনতা, এরাই রিয়াল ছাত্র জনতা, এরাই এই দেশকে রক্ষা করবে। আমার দেশ কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার। আমার দেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এসে আমাকে ডিটেক্ট করবে, আমেরিকা এসে আমার বন্দর পোর্ট সব নিয়ে যাবে, আমার দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশে আমি সন্ত্রাসী হামলা চালাবে। তাদেরকে প্রতিহত করতেছে বাংলাদেশের মুক্তিকামী জনতা। এদেরকে বলেন আপনারা মুক্তিকামী জনতা। এই পত্রিকা আজকে কেন বিএনপি করতেছে, বিএনপি করতে সমস্যারে চিল্লে এগুলো বলতেছে? 5ই আগস্টের পরে তারা একটা বার এই কথাটা উচ্চারণ করে নাই কেন যে জামাতিয়ালারা আওয়ামী লীগদের পিটাইতেছে, ঘর বাড়ি পিটাইতেছে? তখন কেন বলে নাই? এই জিনিসটাই বললাম যে এই যে এরা যে বলছে স্বাধীন করছে, এই কথাটাই বাংলাদেশের আমজনতা মানতে পারে নাই। বাংলাদেশের আমজনতার হৃদয়ে 1971, তারা 24-কে 71-এর উপর উঠাইতে চাইছে বিধায় আজকে নর্মাল পাবলিক তাদের এই পিটাইতেছে। এই যখন অবস্থা, এনসিপির বাকি যেসব সান্ডা পান্ডাগুলো আছে, এনসিপি তো না, এটা আসলে জামাতের বি টিম, এদের সান্ডা পান্ডাগুলো সব ঘর বাড়ি ছাড়ছে। খান তালাত রাফি আমার চিটং শহরে তাণ্ডব মাতাইছিল গত 18 মাস। তারে গতকাল রাতের থেকে তাকে আর তার বউকে কাউকেই পাওয়া যাচ্ছে না, পালিয়েছেন, উনিও পালিয়েছেন। তো এই যে পালাইয়া পালাইয়া এরা এখন পালাইয়া গেছে। এই যে ধরেন এরা তাণ্ডবটা এখন জামাত ইসলাম কি তাণ্ডবটা করবে আপনার বলি। আজকে সম্ভবত বাংলাদেশের কোন একটা অঞ্চলে জানি বোমা হামলায় 2 জন নিহত হয়েছে, বোমা বিস্ফোরণ। এইটা হচ্ছে যে জামাতের এই বি টিম, এ টিম, সি টিমের কাজ। মৌলবাদীদের যে ব্যাপার, 560টা জায়গায় একসাথে বোমা হামলা হয়েছিল মনে আছে? মৌলবাদীরা সেম ওই কাজটা মৌলবাদীরা করবে আবার। মানে বিএনপিরে ব্যতিব্যস্ত করে ফেলা। এতদিন খায়ের ছিল যে যদি জামাত আসতো তাহলে কিন্তু দেশে কোনো ইয়ে হইতো না, কি বোমা হামলা হইতো না, মানুষ মরতো রাস্তাঘাটে, বোমা হামলা টামলা এগুলো হইতো না। এখন কিন্তু এদের এই যে বানানো এই প্রোডাক্ট, পাকিস্তান থেকে আসা এত অস্ত্র শস্ত্র, এগুলো তারা এখন ব্যবহার করবে গুপ্তভাবে, গোপনে।
তারা সরাসরি আগের মতন সেই শক্তি আর নাই নামার মতো। কারণ গত 18 মাসে মানুষ বিরক্ত হইয়া এখন মানুষ প্রতিরোধ করা শুরু করছে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে গোলাম আজমের পোস্টার লাগায় জুতা নিক্ষেপ, দেখেন আল্লাহর মাইর, এটারে কয় আল্লাহর মাইর। আর একটা যে প্রকৃতি কখনো ভ্যাকুয়াম রাখে না, কিন্তু জায়গাটা পূর্ণ করবেই। আপনি একটা রুমের ভিতরে আপনার বাতাস সব টাইনে নিয়ে যান, এরপরে দেখবেন যে কোনো না কোনো ভাবে একটা ছিদ্র, একটা পিঁপড়ার ছিদ্র করে হলে যেখানে বাতাস ঢুকবো। তো ওই যে রাজনৈতিক শূন্যতাটা যে সৃষ্টি হয়েছিল, এই হারামজাদারা যা করার চেষ্টা করছিল, যা করছিল, এখন পাবলিক সেটার প্রতিদান দিতেছে। এবং এরা এগুলা আরো করবে, এগুলা করলে পাবলিকও সমুচিত জবাব দেওয়া শুরু করবে। এখন এই যে মানুষ আজকে যেভাবে মানুষ গত 2 দিনে যেভাবে জাগছে, এটা হচ্ছে কি জানেন, এইটা হচ্ছে যে এটাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা না, সাধারণ পাবলিক। গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে 4-5টা ছেলে মেয়ে তারা ব্যান্ড লাগায় গান গায়ে গায়ে বেড়াইছে রাজাকারদের ব্যাপারে। এই যে দেখছেন না, ডাকসু জিতার পরে চুরি করে জিতছে, এটা তো শিওর যে নীলক্ষেত থেকে ভোট নিয়ে আসছে, আইনা জিতছে। এরপরে তারা ওখানে গরিব মানুষ, সারা ঢাকা ইউনিভার্সিটি চতুর্দিক, ঢাকা ইউনিভার্সিটি ঢাকা শহরের অর্ধেক, চতুর্দিকে গরিব মানুষ হয়তো পান বিড়ি সিগারেট বেচে টেচা খাইতো, সব উচ্ছেদ করছে। এই বেটা সহ যারা যারা এখন যে চিল্লাইতেছে না যে আমাদের মারতেছে ধরতেছে, নিজেরা কেন, আমি বলতেছি নিজেরা করতে, মানে ওই যে উচ্চকক্ষ একটা কথা আছে, যদি বিএনপি এখন সেই উচ্চকক্ষ করে তাহলে এনাদেরকে যাতে নিয়ে ওখানে বসানো হয়, এটা হচ্ছে তাদের মূল পলিটিক্স। যার কারণে তারা দেখাইতেছে আমরা তো সাফারার। ওই যে জুলাই যোদ্ধা বলে বহু সুবিধা ভাগ করছে, কিন্তু এইটা দেখেন আগামী কাল থেকে জুলাই যোদ্ধা কইলেই পিডাইবে পাবলিক, সাধারণ পাবলিক মারবে, জুলাই যোদ্ধা কইলেই মারবে। এখন নামে না কেন ওনারা? রাজুতে এখন ঘোষণা দেয় না, রাজুতে আয় সবাই, ওনাদের রাজুতে আয় কর দরকার, ওনাদের এত ক্ষমতা। কারণ সেনাবাহিনী এখন একটু লিবারাল হয়ে গেছে, কারণ সেনাবাহিনী বুঝে গেছে যে ক্ষমতা আসছে বিএনপি, আগের সেই মস্কারি তো আর হবে না। এতদিন তো সেনাবাহিনী উস্কাইছিল, গোটা ইন্ট্রিম উস্কাইছিল, এখন তার উস্কানি করতে পারতেছে না। এখন সবাই ইয়ানফসিতে আছে। এখন আপনার ওই যে কোথায় মির্জা আব্বাসের সাথে যিনি ছিলেন, হে বলছিল না যে আমি জিতি ভাই হারি, বিএনপি কে তছনছ করে ছেড়ে দিব আমরা। এইটা হচ্ছে সেইটার ফল। ওই যে বিএনপি রে তছনছ কিভাবে করবে, নিজেরাই নিজেদেরকে মাইরা কইতেছে বিএনপি মারছে। 24 জুলাই আগস্টের এই আন্দোলনে যেমন নিজেরা নিজেদের পোলাপাইনে মারছে, আম জনসাধারণ বাচ্চা কাচ্চা যারা মিছিলে গেছিল তাদেরকে জামাতের শার্প শুটাররা গুলি করে মাইরা পুলিশ আর আওয়ামী লীগের উপর দোষ দিছিল। সেম কাহিনীটা এখন আবার শুরু করছে, তারা নিজেরাই নিজেদেরকে মারধর করে এটার দোষ চাপাইতেছে বিএনপির উপর। কারণ আওয়ামী লীগের উপর তো চাপানোর কোনো কারণ নাই। আওয়ামী লীগ থেকে আমরা ভোট বর্জন করতেছি, আমরা ভোট করতেছি না, প্রতিহত করছি না, আমরা ভোট বর্জন করব, আমরা ভোটের প্রতিহত করব না। আওয়ামী লীগ প্রতিহত করে না, এখন এটা তো ওপেন ডিক্লেয়ার দিচ্ছিল আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগের উপরও দোষ দিতে পারতেছে না, যার কারণে এখন দোষ কার, এখন কথা বিএনপি রে দাও দোষ। আমরা আশা করতে পারি, তবে আবার এত বেশি স্বপ্ন দেখাও উচিত না যে স্বপ্ন পরবর্তীতে ভঙ্গ হবে। আমরা আশা করতে পারি যে হইতে পারে, কারণ হচ্ছে যে আপনি যেভাবেই বলেন বিএনপিও মোটামুটি গণতান্ত্রিক একটা দল, তারা এসে হয়তো আওয়ামী লীগরা ওপেন করে দিবে, আওয়ামী লীগ হয়তো রাজনীতি করতে পারবে। এবং তার কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি জানেন, এই যে আপনারা একটা কথা বলি, আপনাকে এতক্ষণ যে আমরা বলতেছিলাম যে আমি যে বলতেছিলাম আপনাদের এগুলো সব জামাত, তো আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিক্সাওয়ালা শ্রমিক মজুরেরা জাতীয় পতাকা তুলে জাতীয় সঙ্গীত গায়ে স্যালুট দিচ্ছে। আজকে ওখানে মব হইল না কেন? ওটা তো নয়, যে জায়গায় পাশেই বিএনপির অফিসও আছে, ওইখানে খুব কাছাকাছি বিএনপির অফিস, হয় নাই। তার কারণ কি জানেন, গতকালকে থেকে ওই জামাতের যে কেন্দ্রীয় কার্যালয় ওইটা বন্ধ। তাহলে জামাতিরা যেই মাত্র ভিতরের দিকে ব্যাক টার্ন নিছে তখনই দেশের পরিস্থিতি একটা স্বাভাবিকতায় চলে আসছে, তা নাহলে আজকেও মব হইতো। এই পর্যন্ত যতগুলো মব করছে, যা ভাঙচুর করছে, পুরোটাই জামাতের উপর দায়, পুরোটা জামাত করছে, পুরোটাই ইন্ট্রিম করাইছে। ইন্ট্রিম যদি না করাইতো এইভাবে ক্রেন আসতে পারে না, ক্রেন সরকারি
কর্পোরেশন বা স্বায়ত্তশাসী সম্পত্তি। সরকার না চাইলে ক্রেন আসতে পারে না, বুলডোজার আসতে পারে না, 32 ভাঙছে বুলডোজার সব করাইছি ইন্ট্রিম। তো আমরা তারেকের কাছে আমরা তো এটা আশা করতে পারি, এবং সে যেহেতু ওই যে বললাম 17 বছর তিনি বিদেশে থেকে গেছেন, তিনি তো এই ব্রিটিশ গণতন্ত্র দেখছেন, সরকারি দল বিরোধী দল কে কিভাবে চল সব দেখছেন না উনি। সুতরাং হয়তো তার সেই বোধোদয় আছে যে না চলুক, চলতে থাকুক। তার কারণ কি জানেন, আমাদের দেশে পারিবারিক রাজনীতি যদি বলেন, পারিবারিক রাজনীতির মধ্যে দুইটা আছে, এক বিএনপি, দ্বিতীয় আওয়ামী লীগ। এবং আপনার একটা কথা আজকে বলি, আমি 2 জেনারেশন 3 জেনারেশন পর্যন্ত চলে না রাজনীতি, আর 3rd জেনারেশনে যে রাজনীতি হয় না। আওয়ামী লীগেরটা শেখ মুজিবের পরে শেখ হাসিনা ধরছিলেন, আর বিএনপিটা জিয়া রহমানের পরে খালেদা জিয়া ধরছিলেন এজ এ ওয়াইফ হিসাবে। তারেক জিয়াও বিএনপির রাজনীতি ধরে একটা সফল হবে, কারণ হচ্ছে যে জিয়া রহমানের রক্ত, শেখ হাসিনার শরীরে যেমন ইয়ের রক্ত আছে, বঙ্গবন্ধুর রক্ত, তারেকের শরীরে জিয়ার রক্ত। এই জন্য তারেক পর্যন্ত বিএনপি টিকা যাবে, আওয়ামী লীগ শেখ হাসিনা পর্যন্ত টিকবে, এর পরে যাই আর রক্ত নাই। তখন রক্ত আস্তে আস্তে ফ্রেশ হয়ে আসে। আমাদের এইখানে আমি ফ্রান্সের একটা পুলিশ পরীক্ষায় ইয়ে করছিলাম, যে পুলিশ হওয়ার জন্য। তখন ওখানে যে জিনিসটা চেক করছে সেই জিনিসটাতে হয় না। কারণ কি জানেন, ওরা 3 জেনারেশন দেখে। তার মানে আমার বাপ তো আর ইয়ে না, তাহলে হইল না, আমি হইছি, আমারটা হবে না। আমি ন্যাশনালিটি এখন ফ্রেঞ্চের, আমার ছেলেরা ওখানে জন্মগ্রহণ করছে, তাদের হবে না, তাদের ছেলেরা হবে। মানে 3rd জেনারেশনে যায় তারা অটো, ওই যে রক্ত দেখে যে আসলে এরা কি। তো এই জন্য বললাম যে রক্তের যে ধারা, সে জিয়ারটা তার এক পর্যন্ত 100% ফিট। আপনি এখন কইতে পারেন ভাই আপনি এটা কি কইলেন, আমি এটা কি কইলাম, এখন আপনার শুনেন। রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধীর পরে কি আসলো? রাজীব গান্ধী আসলো তো, ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী। এরপরে এরপরে এই যে রাজীব গান্ধীর পোলা পাইন, ওরা যায় টিকাইতে পারলো দলের দল মুসলিম লীগ হয়ে রয়েছে এখন সেম। সুতরাং আমরা তারেকের কাছে এইটা আশা করতে পারি যে ভাই আপনি যতদিন হয়তো আরো 10 বছর বা 20 বছরই সেন্সে থাকবেন, রাজনীতি করার মতো ইয়ে থাকবেন, ততদিনে আপনি সবার অবস্থান কইরা দেশটাকে গড়েন, যাতে অন্তত 50 বছর পরে এই যে 18 মাসের ভেতরে মানুষ যে বলতেছিল শেখ হাসিনা উন্নয়ন করছে, শেখ হাসিনা এই ছিল, আগেই ভালো ছিলাম, এই জিনিসটা যাতে আগামীতে তারেকও ব্যাপারেও বলে যে না, তারেক যে কিছু কাজ তো সঠিক 100% কারেক্ট করতে হবে তা না, কিছু কাজ যাতে মানুষ বলে যে না উনি এটা করছেন, এটা ভালো করেছেন, এইটা আশা করতে পারি আমরা। যে এইটা 60, 62 বছর 65 বছর হয়ে গেছে বয়স, করতে পারেন এটা, যে ঠিক আছে আমি 5 বছর দেশ এমন ভাবে চালাবো যে এটা দেখার মতো। যেমন আপনার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি জানি নাম, বাবরের বিরুদ্ধে দুর্নীতির মামলা বলেন, অমুক বলেন, 10টা অস্ত্র বলেন, সব আমি স্বীকার করে নিলাম। বাবরের একটা কথা আমার আজীবন মনে থাকবে, যেটা সেদিন আমি বাবরের অফিসে গিয়েছিলাম যে কোনো একটা কাজে আরেকজন লোকের সাথে, ঢাকার পুলিশ কমিশনার গিয়েছিলেন দেখা করতে বাবরের সাথে, এবং উনি ভিতরে ঢুকছেন, আমরা বাহিরে গলার আওয়াজ শোনা যাচ্ছে বাবরের। বাবর তারা এইভাবে বলতেছে যে মা বোন তিলা গালি দিয়া বলতেছে, তোর বেটা ডিউটি এখন সারাদিন, তুই সকাল 9টা বাজে ঢুকা 5টা পর্যন্ত অফিসের দায়িত্ব তোর, তুই সেখান থেকে না এসে আমার তেলবাজি করতে আসছস, তুই দরকার রাইতের 12টার সময় আমার ঘরে যা, তোর কথা শুনবো, তুই এইখানে কি বেটা ডিউটিতে যা। এটা কিন্তু বাস্তব সত্য, যে কথাটা আমি আপনার বললাম এটা শুনছি। তাহলে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটর দরকার, হইতে পারে সে বহুত কিছু করছে, নকলে সরকার হয়ে গেছিল দেশ, সেইখানে তখন সম্ভবত কোন মিলন জানি বিএনপির একটা শিক্ষামন্ত্রী ছিল, কি মিলন সম্ভবত নাম, হেলিকপ্টার নিয়া বিভিন্ন কেন্দ্রে যায় অ্যাটাক করছে, নকল ধরছে, ওইটা কিন্তু তখন কিন্তু সবাই বাহবা দিছিল। সেরকম লোক দরকার আসলে এখন। ওইরকম কত হচ্ছে যে দেশকে স্থিতিশীল রাখতে হবে, রাজনীতি করার অধিকার সবার আছে, একমাত্র যুদ্ধাপরাধী মৌলবাদীদের ছাড়া।
বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবার আছে, যুদ্ধাপরাধী এবং মৌলবাদী এই দুই গ্রুপ ছাড়া। এই দুই গ্রুপে যতক্ষণ ঠেকায় রাখতে পারবেন এই দেশ সঠিক পথে চলবে। হচ্ছে নির্বাচনটা কোনো সন্দেহ নেই বিতর্কিত। এই নির্বাচনের নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এবং হবে, কারণ বাংলাদেশের একটি বৃহত্তর অংশকে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোট দিতে দেওয়া হয়, মানে আবার বলতেছি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই, তাই এটা বিতর্কিত। কিন্তু এই নির্বাচনটা দরকার ছিল। এই দেশে এই যে জামাত যে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল এই দেশে, তারা যে একটা আবহাওয়া তৈরি করেছিল, তারা এমন মিউজিক দিয়েছিল তাদের বট বাহিনী যে তারা এই বুঝি ক্ষমতায় চলে যায়। যদিও তারা আনঅফিসিয়ালি ক্ষমতায় ছিল, তারা অফিসিয়ালি ক্ষমতায় চলে যাবে বলে এরকম একটা আবহাওয়া তৈরি করেছিল, সেটাতে ছেদ পড়েছে। বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবী ধরে নিয়েছিল যে এখানে একটি মৌলবাদী শক্তি ক্ষমতায় চলে আসতেছে, এরকম একটা বক্তব্য সারা পৃথিবীতে চলে গিয়েছিল যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিগুলি ক্ষমতায় আসতেছে। কিন্তু আমরা জানতাম বাংলাদেশের সাধারণ জনগণ তাদের অ্যাকসেপ্ট করবে না, সেটা প্রমাণিত হয়েছে। আর নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত, অবশ্যই এটাকে আমি বিতর্কিত নির্বাচন মনে করি, কিন্তু আবার স্পষ্ট করে বলি, অনেকটা যে পিঠে যদি টিউমার হয়, গলায় যদি ঘ্যাগ হয়, ওগুলো অপারেশনের দরকার আছে। সেই হিসেবে এই নির্বাচন হয়ে যাওয়া উচিত ছিল এবং হওয়া উচিত। জি, আর আমাদের এই দেশ এখন এমন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যদি বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্যান্য যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বিশ্বাস করে এই দেশে গণতন্ত্র থাকা উচিত, যারা গণতন্ত্র চর্চা করে, যারা কাগজপত্রেও গণতন্ত্র বিশ্বাস করে, যারা মনে প্রাণেও গণতন্ত্র বিশ্বাস করে, তাদেরকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেটা চর্চা করতে হবে। সেটা ছোট দল হোক, বড় দল হোক, মেজ দল হোক, অত্যন্ত বড় দল হোক, সবচেয়ে বড় দল হোক, তাদেরকে গণতন্ত্র চর্চা করতে হবে। যদি গণতন্ত্র আমরা চর্চা না করি, তাহলে এই মোল্লা আর মিলিটারি যে কোনো সময় এই দুই দলের উপরেই স্টিম রোলার চালাবে, যেটা আমরা অতীতেও দেখে আসছি, এখনো দেখে চলছি। দুধ কার দুধ, পানি কার পানি হয়ে গেছে। কে কার বন্ধু, কে কার শত্রু, কে কার প্রতিপক্ষ, কে কার রাজনৈতিক প্রতিপক্ষ। আবার বলতেছি, রাজনৈতিক প্রতিপক্ষ এক জিনিস, শত্রু আরেক জিনিস, এটা আমাদের বুঝতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা প্রত্যেকে একে অপর রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা রাজনৈতিক দলগুলোর শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, ধর্মনিরপেক্ষতার শত্রু, বাংলাদেশের ৭২-এর সংবিধানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। কারণ যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং প্রকাশ্য বলে বেড়ায়, তারা যে দলেই ঢুকুক, তারা বিএনপিতে আসুক, আওয়ামী লীগে আসুক, জোট করেই আসুক, বা তারা গোপনেই ঢুকুক, কারণ আমরা এখন গুপ্ত একটা রাজনীতি দেখতেছি। এই যে স্বাধীনতা বিরোধী জামাত, তারা একটা কৌশল নিয়েছে, যেমন 25 বছর যখন কমিউনিস্ট পার্টি পাকিস্তান আমলে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু বিভিন্ন দলের ভিতরে উপদলে ঢুকে যেত ভিন্ন নামে। জামাত সেই কাজটা করতেছে। তারা প্রকাশ্যে একটা দল আছে, আপনি দেখেছেন জামাত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠনের বিজয়, সেটা নীলক্ষেত চাপে হোক আর যেভাবে হোক তারা দখল করলো। আপনি দেখেন সেখানে কিন্তু তারা লেখে নাই যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল, এরকম কিছু লেখে নাই। তারাও কিন্তু সেখানে সাধারণ ছাত্র জনতা নাম দিয়েছিল। অর্থাৎ তাদের এই কৌশলটা অতি ভয়ঙ্কর। এটা আওয়ামী লীগকে বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে। এমনকি আমি মনে করি এখনো বিএনপির ভিতরে তারা তো ঘাপটি মেরে রয়েছেই, আমি মনে করি আওয়ামী লীগের ভিতরেও তারা কম হলেও সেখানে ঘাপটি মেরে রয়েছে। আপনি দেখেন কিছু কিছু আসনে, অনেক আসনে তারা ভোট জালিয়াতি করেছে, বা সেনাবাহিনী বা ইউনূস তাদের জালিয়াতি করার সহযোগিতা করেছে। কিছু কিছু আসন ছিল যেটা আমার জাজমেন্টে আছে, 4-5টা আসনে তারা ভোট পেয়েছে, ওগুলো জালিয়াতি করে নেই, ওগুলো তারা ভোট পেয়েছে, ফেল করেছে যদিও, কিন্তু সেইখানে এত ভোট পাওয়ার কথা না। তার মানে কি, সেইখানে হয় এগুলো জামাতে বিএনপিতে ঢুকে আছে, অথবা এই জামাতি আওয়ামী লীগের ভিতরে ঢুকে আছে। আমি নামগুলো নিচ্ছি না সঙ্গত কারণে। সেই সমস্ত অঞ্চলে, যেমন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে একটি আসনের কথা বলি, সেইখানে তারা 30,000+ ভোট পেয়েছে, ফেল করেছে 30,000+ ভোট পেয়ে। সেখানে 30,000 ভোট পাওয়ার কথা না, জামাতে 30,000 ভোট নেই। কারণ একটা দলের, যেমন ধরেন বামপন্থী একটা লোক 30,000 ভোট পেয়ে গেল, সেটা তো অবিশ্বাস্য। তো
তেমনি জামাতেরও সেখানে ওই আসনে অবিশ্বাস্য, কারণ তারা 30,000 ভোট পেতে পারে না। তাহলে এই লোকগুলো কারা? হয় আওয়ামী লীগের ভিতরে আছে অথবা বিএনপির ভিতরে লুকিয়ে আছে ঘাপটি মেরে। এটা কিন্তু গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এরা মনে করেছিল যে খালি মাঠে গোল দিব, আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছি, বিএনপি তাদের বুদ্ধি কম, তাদের ভাষায়, যে এদেরকে হয় টাকা দিয়ে, না হয় লোভ দেখিয়ে, না হয় ভয় দেখিয়ে, অথবা ব্ল্যাকমেইল করে, অথবা কূটকৌশলে, অথবা জালিয়াতি করে বিএনপিকে ওভারটেক করে তারা ক্ষমতায় চলে যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এই স্বাধীনতা বিরোধী 71-এর খুনি ধর্ষকদের যে ক্ষমা করে নাই এবং ক্ষমা করবে না, এবার কিন্তু এই 2024-এর এই নির্বাচনে কিন্তু সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ একেবারেই মাঠ খালি। জি, সরি, 2024-এর এই যে নির্বাচন, এই যে 12 তারিখের আমরা যে নির্বাচন দেখলাম, তারা 17-18 মাস কত আয়োজন করলো, কত টাকা দেশ বিদেশ থেকে আনলো, কিন্তু তারা বিজয়ী হতে পারেনি। আর বরং অনেকেই মনে করে তারা যে আসনগুলো পেয়েছে এর অর্ধেকেরও বেশি আসন তাদেরকে এই সেনাবাহিনী আর ডক্টর ইউনূস ভোট বাক্সে সিল মেরেই তাদের আসার ব্যবস্থা। কারণ কেউ বিশ্বাস করবে না যে জামাত কোনোদিন 68টা সিট পাবে। কোনো যুক্তিতে এটা হয় না, কোনোভাবে হয় না। তারা যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, এখনো ধরেন আওয়ামী লীগ মাঠে নাই, ধরে নেন আওয়ামী লীগ মাঠ থেকে তুলে দিলাম, আওয়ামী লীগ নির্বাচন করবে না, এই অবস্থায় নির্বাচন করবে সুষ্ঠু, জামাত 20টার উপরে আসন পেতে পারে না, 10 থেকে 20টা। আর আওয়ামী লীগ যদি মাঠে থাকে, জামাত তো নীল হয়ে যাবে। এবার আগামীতে জামাত নীল হয়ে যাবে, আপনি নিশ্চিত। না না না, আপনি যে যুক্তিটা দিলেন, ওর তো এগুলো ভোট না, এগুলো তাদের সিল মেরে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বলেন তো আমাকে, তারেক রহমানের সাথে ঢাকার একটি আসনে যে লোকটা ভোট পেয়েছে, মাত্র 4,000 ভোটের ব্যবধান, পৃথিবীর যারা, বাংলাদেশে যারা রাজনীতি সরে সরে কখ জানে, তারা এটা বিশ্বাস করবে এত ভোট পেতে পারে? তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 4,000 ভোট কম পেয়েছে, 4,000 সামথিং। মানে আর 4,000 ভোট পেলেই তারেক রহমান সেখানে ফেল ঢাকাতে। কোন ব্যক্তি, যে ব্যক্তিকে কেউ চিনে না, আপনি এটা বিশ্বাস করেন? এটা লজিকে হয়? তা আবার তারেক রহমানের সাথে জামাতের আমির তো নিজের কেন্দ্রেই ফেল করেছে, যদিও তাকে পাশ দেখানো হয়েছে, তার কেন্দ্রেই তো সে ফেল। তা আপনি মনে করেন যে লোকটার নাম জানে না, চিনে না, জানে না, তাকে আপনি এতগুলো ভোট করতে আসলো? আচ্ছা মির্জা আব্বাসের কেন্দ্রে কে দাঁড়িয়েছিল? সেই যে কচি কাছার আসরের যে ছেলেটা ইলেকশন করেছে, আমি আপনাকে লিখে দিতে পারি, ওকে বলেন তো, এই ওয়াকার সাহেব যখন চলে যাবে বেরাকে, তারপর ইউনূস সাহেব যখন পালিয়ে যাবে অথবা তাকে ফাঁসিতে ঝুলানো হবে, মানে আফটার ইউনূস রিজিম, আপনি এই ডারবি নাসিরকে বলেন ঢাকাতে ওই মির্জা আব্বাসের যে ওয়ার্ড, ওইখানে ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আসতে বলেন তো দেখি, সে পারে কিনা? সে তো এজেন্টই খুঁজে পাবে না। এত ভোট কই থেকে আসলো? এত ভোট কই থেকে আসলো? আপনি আমাকে বুঝিয়ে বলেন। ডারবি নাসিরকে তার নিজের এলাকায় জানতো ইলেকশন করাইতে, সে একটা মেম্বার হইতে পারে কিনা? আমরা তো এগুলো বুঝি সমীকরণ, তখন এগুলো থাকবে না। আপনি জামাতে, আপনি বললেন যে আওয়ামী লীগ বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, জামাত চলে যাবে, এই তথ্য সঠিক নয়। কারণ তখন মানুষ জামাতকে ভোট দিবেই না। 1 নম্বর হলে এখনো যা দিয়েছে তাও দিবে না। দ্বিতীয়ত জামাত তো ইলেকশনে তো এগুলো পাস করতেই পারবে না, তো সে সাংগঠনিক ক্ষমতাই না। এগুলো তো জোর করে ভোট দিয়েছে, এগুলো ওয়াকার সাহেব ভোট ভরিয়ে দিয়েছে, এগুলো ইউনূস সাহেব ভোটের ব্যবস্থা করে দিয়েছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনাকে 2টা উদাহরণ দিলাম ঢাকাতে, একটা হলো ডারবি নাসির মির্জা আব্বাসের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা তার সাথে যদি আওয়ামী লীগের হেভিওয়েট নেতার এরকম প্রতিদ্বন্দ্বিতা হইতো, একটা কথা ছিল। তারপর তারেক রহমানের সাথে যদি বিএনপির কোনো হেভিওয়েট নেতার, এমনকি জামাতের কোনো হেভিওয়েট, মনে করেন সেখানে জামাতের আমির ইলেকশন করতেছে, তাও একটা কথা ছিল যে এত ভোট পায়। ক্যান্টনমেন্টের ভিতরে এত ভোট কই থেকে আসে? 17 এরিয়াতে এত ভোট জামাতের কই থেকে আসে? এগুলো আমরা বুঝি না। ধরে নেন সে 5,000, 10,000, 20,000 পাইতে পারে, এত ভোট কই থেকে আসলো? এটা নির্ভর করতেছে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড কতটুকু শক্ত। বিএনপির যদি রাজনৈতিক মেরুদণ্ড শক্ত থাকে, অনেকগুলোকে বিচারের আওতায় আনতে হবে তাকে। যেমন আলী রিয়াজ সংবিধান কাটাছেঁড়া করার জন্য তাকে আপনাকে বিচারে মুখোমুখি করতে হবে। কারণ আলী রিয়াজ কে? যে লোকটা ভোট দিতে আমরা দেখলাম, আমরা ইউনূসকেও দেখলাম ভোট দিতে, যদিও তার পাসপোর্ট 4টা দেশের, আমরা এরকম বিদেশি নাগরিকদেরও ভোট দিতে দেখলাম। আলী রিয়াজ ভোট দিল না কেন? দেখেছেন কি তার ছবি? কেউ দেখেনি। তাহলে যে লোকটা ভোট নিজেই দিল না, যে এই বাপ্পারাজের হেনা ভোটের জনক, যাকে এখন সংবিধান হাবা বলা হয়, এই সংবিধান হাবা, তাকে কেউ সংবিধান বাবা বলে, আর ভাই সংবিধান বাবা তো তাকে ইজ্জত দেওয়া হয়, এটা সংবিধান হাবা। ডক্টর মঞ্জুরে খোদা টরিক বলেছেন যে তিনি তার ছাত্রর সাথে এই সংবিধান হাবাকে বসতে বলেছেন,
যে সংবিধান কিরকম বুঝে, আমার ছাত্রর সাথে বসুক, আমি একটু দেখতে চাই। তো এই থালি রিয়াজ নাকি আলী রিয়াজ, তাকে সেই দেশের নাগরিক কিনা, তাকে নিয়ে আসছেন আপনি সংবিধান কাটছেট করতে? এটা তো হবে না। এগুলো বিএনপিকে মনে রাখতে হবে। সুতরাং অনেক মানুষকে যারা এখানে হত্যা করেছে, আপনি জানেন যে শ্রীলঙ্কায় একজন তাদের সেই আন্দোলনের সময় একজনকে মেরে ফেলেছিল, তার ফাঁসি হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। আইনের শাসন আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান যদি ইনডেমনিটি বলবৎ রাখে, তাহলে সমস্ত দায়ভার তারেক রহমানের কাঁধে চাপবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস আবার ফিরে আসে, ইতিহাস বারবার ফিরে আসে। আপনি দেখেন 2007-08 বিএনপিকে এই সেনাবাহিনী কি সাজা টানা দিয়েছে। খোদ তারেক রহমানকে মেরে পিটিয়ে মাজা ভেঙে, তাদের ভাষা, তাদেরকে দাসখত দিয়ে তাকে দেশ ছাড়া করেছিল। আর আপনি দেখেছেন তৎকালীন সময় বিএনপির নেতা কর্মীদের উপরে কিরকম স্টিম রোলার চালিয়েছিল সেনাবাহিনী। এখন ঠিক কত 17 বছর পরে বা 18 বছর পরে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো। এখন সেই আর্মি কার উপর স্টিম রোলার চালাচ্ছে? এই আওয়ামী লীগের উপরে, যাদেরকে 8 সালে ক্ষমতা আসার সহযোগিতা করেছিল। তো সেনাবাহিনী এগুলো ইনডেমনিটি আপনি দিবেন মানে কি? ইনডেমনিটি থাকবে না। কয়েক দশক পরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয় নাই? হবে। এদের বয়স কত? আজকে যারা থানা লুট করেছে, পুড়েছে, পুলিশ পিটিয়ে মেরে জ্বালিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন, তার বয়স কত? 25, 30? এরা তো বেঁচে থাকবে। এই ইনডেমনিটি কয়দিন আপনি টিকিয়ে রাখবেন? তারেক রহমান যদি ইনডেমনিটিকে স্বীকৃতি দেয়, সমস্ত দায় তাকে বহন করতে হবে। যেমন 32 নম্বর বাড়ি ভাঙার ব্যাপারে তারা কোনো নিন্দা জানায় নাই। তার মানে কি? এই 32 নম্বর বাড়ি ভাঙার দায় তাদেরও আছে, এই দায় তাকে নিতে হবে। এখন সে বলবে যে তার মায়ের বাড়িও তো ভাঙিয়া সেখানে ক্যান্টনমেন্টে বাড়িঘর করেছে। তার মায়ের যে বাড়ি ভাঙছে সেটা কোর্টের মাধ্যমে। আপনি কোর্টের মাধ্যমে 32 ভাঙতেন, তাহলে না বুঝতাম যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন। কিন্তু সে একটা মিনিমাম একটা বিচারের কাঠগড়া এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করেছে। কিন্তু 32 নম্বর যারা ভেঙেছে, ওই আমেরিকা থেকে, ফ্রান্স থেকে বুলডোজার পাঠায়, আমরা দেখেছি, কোনো নিন্দাও কেউ জানায় নাই। তো এগুলো আপনি ইনডেমনিটি দিলে এর দায়ভার আপনাকে নিতে হবে। আগামীতে যদি আপনি ধরেন 32 নম্বর যারা ভেঙেছে তাদের যদি আপনি বিচার আওতায় না আনেন, তাহলে গ্রামীণ টাওয়ার ভাঙার লোকদের একদিন গ্রামীণ টাওয়ার যখন ভাঙবে, সেটা কিভাবে রুখবেন আপনি? বা বিএনপির অফিস যে আবার যে ভাঙবে না পল্টনে, গুলশানে, সেটা আপনি রুখবেন কিভাবে? আপনি রুখতে পারবেন না যদি আপনি এগুলো আইনের প্রক্রিয়া না আসেন। কারণ রিটার্ন করবেই। আপনি রাজনীতিবিদেরা যদি, সবচেয়ে বড় যে কথা, যদি এই রাজনীতিবিদেরা তারা সহনশীল রাজনীতির মধ্যে না আসে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় না আসে, তাহলে মৌলবাদী শক্তি, জামাতের মতো খুনি, বদমাইশ, ধর্মান্ধ, এরা ক্ষমতায় চলে যাবে। চলে যাবে মানে বিদেশি শক্তির সহায়তায় এরা ক্ষমতা দখল করে। এতে তো কেউ ভোট দিবে না, আপনি নিশ্চিত থাকেন। যত কিছু ঘটুক, এদের কোনোদিন ভোট দিয়ে বাংলাদেশের জনগণ একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে ক্ষমতায় আনবে না। কিন্তু এরা জোর করে বা বাইপাস করে বা তারা পেছন দরজা দিয়ে সন্ত্রাসের মাধ্যমে বিদেশি শক্তি সহায়তা এরা ক্ষমতায় চলে যাবে। এটা ঘটতে পারে যদি আওয়ামী লীগ বিএনপির মতো বড় দুইটি দল এইভাবে কলহে লিপ্ত থাকে এবং গণতন্ত্রকে হত্যা করে, তাহলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, এই দেশটাও ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আর জামাত এই তালেই আছে, জামাত এই সুযোগের অপেক্ষায় আছে। আপনি দেখেন, আওয়ামী লীগ বিএনপি লুটের কথা বললে মানুষ সেটা বারবার বলে, জামাতে এরকম মানুষকে এত মিথ্যা বললো, এই যে বেহেশত, দোজখ, তারপর টাকা পয়সা দিয়ে। দেখেন এদের ধর্মান্ধ লোকগুলো এদের ব্যাপারে ব্লাইন্ড, এরা এই সুযোগটাই নেয়। ওই যে এরা দেখেন 71 এত অপকর্ম করেছে, তারপর প্রথমে ছিল আহ আগে ইসলাম, পরে লাগাইছে পিছে ইসলাম। ঠিক আছে, বাংলাদেশ কখনো রাখে সাথে, কখনো রাখে না। তো ইসলাম শব্দ লাগিয়ে এরা টিকে আছে। তো এই মৌলবাদী শক্তিকে যদি আপনি এখনই প্রতিরোধ না করেন, এখনই তো আপনি 77 মানে 68 এবং তার জোট মিলে বোধহয় 70-এর কাছাকাছি চলে গেছে বা 80-র কাছাকাছি চলে গেছে। এদের যদি আপনি না রোধ করতে পারেন, তাহলে বিএনপির কপালেও খারাপই আছে, আওয়ামী লীগের জন্য খারাপই আছে, দেশের কপালেও খারাপই আছে। আর এই স্বাধীন বাংলাদেশে 77টি আসন জোর করেও যে তারা নেয়, এটাই তো আমি অবাক হয়ে গেছি। এটা কি করে সম্ভব? এইখানে মিরপুরে দেখলাম, যে মিরপুরে ছিল বধ্যভূমি, যেখানে এত মানুষকে মেরে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, সেখানে পাশ করছে একজন স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত, মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত আসামির ছেলে। ওই অঞ্চলে, ওই আসনের আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী নেতাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। এখন বিএনপি দোষ হবে আওয়ামী লীগকে, আবার বামপন্থীরা দোষ হবে বিএনপি এবং আওয়ামী লীগকে।
এগুলো দোষাদোষী, দায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগকেও যেমন দায়িত্ব নিতে হবে, বিএনপিকেও দায়িত্ব নিতে হবে, বামপন্থীদেরও দায়িত্ব নিতে হবে। এই স্বাধীনতা বিরোধী, এই যারা স্বাধীনতা বিরোধী শক্তির যে যারা অগ্রভাগে ছিল, তাদের পুত্র কিভাবে সেখানে পাশ করে? কি করে সম্ভব? ঢাকার মতো জায়গায় অনেকেই দুষতেছে যে রংপুরে তারা মফিজ, তাই তারা ভোট দিয়েছে। মিরপুরে তো আর, এই ঢাকাতে তো আর মফিজেরা থাকে না, এইখানে কিভাবে পাশ করলো? যে জামাতের আমির নিজের এলাকায় গিয়ে জামানত হারায়, ঢাকা শহরে সে কিভাবে পাশ করলো? এখানে তো মফিজেরা থাকে না। এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইন যদি আপনি ঠেকিয়ে দিতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে।